দেশের অনেক মানুষ সত্যি সত্যি মনে করে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, নির্বাচন আরো পিছিয়ে যাবে এবং পিছিয়ে কোথায় যাবে সেটাও তারা মনে করে অনিশ্চিত। উপদেষ্টাদের রাজনীতি নিয়ে নানা রকমের কথা হচ্ছে। বিভিন্ন দলই বলছে উপদেষ্টারা নিরপেক্ষ নন, উপদেষ্টারা বিভিন্ন রাজনীতির অনুসারী, উপদেষ্টারা বিভিন্ন রাজনৈতিক দল করে, তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, পূর্বের ইতিহাসও রয়েছে। এরকমভাবে নানাভাবে ব্যাপারগুলো পেছাতে হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাজনীতিতে তুমুল আলোচনা। দর্শক, এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার তারাই চায় বা তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টটা নিয়ে ব্যাপক আলোচনা করছে তারাই, যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। এখন একটি গোষ্ঠী ফেব্রুয়ারিতে নির্বাচন কেন চায় না? কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা ডাকসু জাকসু রাকসু চাকসুর মতো পরাজিত হবে। খেলা দেখিয়ে দিয়েছে জামায়াত, নিজের ফাঁদে পড়ে ছটফট করছে বিএনপি। মাঠে বিএনপির নেতাকর্মীদের চরম হতাশা, ভেঙে পড়া, আশাহত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই কয়েকটি ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো প্রিয় দর্শক, সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখার অনুরোধ করব। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। দেশের অনেক মানুষ সত্যি সত্যি মনে করে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, নির্বাচন আরো পিছিয়ে যাবে এবং পিছিয়ে কোথায় যাবে সেটাও তারা মনে করে অনিশ্চিত। অনেকেই বলেন মুখে, কিন্তু এটা কখন আরো বেশি মানুষের মধ্যে এই অনিশ্চয়তাটা দানা বাঁধে বা সত্য হিসেবে প্রতীয়মান হয় যখন দায়িত্বশীল কেউ বলেন যে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলছেন কোন কোন দল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপির মহাসচিব তিনি, তার মুখ থেকে যখন এমন কথা বলে তাহলে বোঝা যায় যে নিশ্চয়ই তিনি জেনে বুঝেই কথাগুলি বলছেন। আর এই কথাগুলি যখন নাকি পাবলিকলি আসে তখন পাবলিক কি মনে করবে যে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই প্রথমার্ধে। দর্শক, এখানেই সংকটটা, এখানেই। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি অমূলক কথা বলছেন? না। আমি এর আগে বলেছি যে একমাত্র বিএনপি ছাড়া প্রকাশ্য নির্বাচনী তৎপরতা একদম সিরিয়াসলি আর একটা দুইটা দল থাকতে পারে, কিন্তু বিএনপির মতন এত সিরিয়াস। আজকে দেখেন তারা নির্বাচন কমিশনে গেছে, নির্বাচন কমিশনে গিয়ে তারা 26টি সম্ভবত প্রস্তাব দিয়ে এসছে যে কিভাবে নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হবে। তারপরে তারা বিভাগওয়ারি জেলাওয়ারি বৈঠক করছে প্রত্যাশীদের নিয়ে। এইরকম তৎপরতা কয়টা দলের মধ্যে আছে? এনসিপির মধ্যে আছে? নেই। জামাত ইসলাম ক্যাডার ভিত্তিক দল, তাদের তো এরকম দরকার নেই, তারা প্রতিটা আসনেই তাদের ক্যান্ডিডেট নাকি নির্ধারিত, যার ফলে তৎপরতা নেই। যেটা আছে সেটা হলো তাদের এক ধরনের আন্দোলন, এক ধরনের দাবি। সেটা কি? গণভোট হইতে হবে, পিআর হইতে হবে, না হলে নির্বাচন হবে না। আজকে তো ডাক্তার শফিকুর রহমান একেবারে ওপেনলি বলেছেন যে দাবি যদি মানা না হয় তাহলে জামাত ভাববে নির্বাচনে যাবে কিনা। এইরকম একটা অবস্থান যখন থাকে তখন তো তাহলে বিএনপির পরেই এই হচ্ছে অবস্থা, জামাতের বক্তব্য। তারপরে এনসিপি বলছে শাপলা না পেলে তারা নির্বাচন করবে না। তাহলে কে করবে? নির্বাচনটা করবে কি? বিএনপি একাই করবে সেই আমিডামি নির্বাচন? এইরকম পরিস্থিতি। আজকে তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের এই কথা বলছেন যে 1 বছরের মধ্যে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি যাতে নির্বাচন করা যায়। কিন্তু কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় সেই চেষ্টা করছে। এবং গতকালকে দেখেন বিএনপি বলছে যে দল ঘনিষ্ঠ যে উপদেষ্টা আছে তাদেরকে বাদ দিতে হবে। পট করে পরের দিন তালিকা দিয়ে আসলো। তালিকা দেয়নি, কিন্তু বলেছে যে কোন কোন উপদেষ্টা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার তালিকা আছে, কল রেকর্ড আছে। 40 জন সচিবের তালিকাও তাদের কাছে আছে। আর এনসিপি বলছে যদি ছাত্র উপদেষ্টারা দলীয় হয় তাহলে অন্য দলের সুপারিশে যারা উপদেষ্টা হয়েছেন তাহলে তাদেরও বাদ দিতে হবে। একটা ভেজাল লাগানো। তো এগুলি হলো নির্বাচন না হবার আলামত। কারণ বিএনপি তো আর একা একা নির্বাচন করবে না। যদি জামাত ফুল দমে নির্বাচনে না নামে, ঘোষণা না দেয়, এনসিপি ঘোষণা যদি না দেয়, তাহলে কেমনি হবে? সেই কারণেই কিন্তু বারবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন হইতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসও বলছেন, সরকারও বলছেন, কিন্তু যারা প্লেয়াররা তো খেলার জন্য প্রস্তুত না, বা খেলবে কি খেলবে না এক ধরনের অনিশ্চয়তার দোলায় তারা দুলছে। তো এই কারণেই ওই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে কোন কোন দল নির্বাচন পিছিয়ে দিতে চায়। তারা হয়তো মনে করতেছে যে নির্বাচনী মাঠটা এখনো তাদের অনুকূলে না, সুতরাং আরো দেরি হোক, অসুবিধা কি? এই কারণেই বহু মানুষ মনে করে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন নাও হতে পারে। দর্শক, উপদেষ্টাদের রাজনীতি নিয়ে নানা রকমের কথা হচ্ছে। বিভিন্ন দলই বলছে উপদেষ্টারা নিরপেক্ষ নন, উপদেষ্টারা বিভিন্ন রাজনীতির অনুসারী, উপদেষ্টারা বিভিন্ন রাজনৈতিক দল করে, তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, পূর্বের ইতিহাসও রয়েছে। এরকমভাবে নানাভাবে ব্যাপারগুলো বলা হচ্ছে।
উপদেষ্টা পরিষদের সদস্যদের কারা কোন রাজনীতির সঙ্গে জড়িত, কে কোন দলের হয়ে মানে এক ধরনের বায়াসড হয়ে কাজ করছেন। বিতর্ক রয়েছে দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে, বিতর্ক অন্যদেরকে নিয়েও রয়েছে। দুই ছাত্র উপদেষ্টা এনসিপির জন্য একেবারে যান প্রাণ উজাড় করে দিয়ে সরকারের যা যা মানে করা উচিত সেগুলো করছেন, এরকম অভিযোগ অনেক দিন থেকেই শোনা যাচ্ছে। সবথেকে বেশি অভিযোগের তীর যখন দুই ছাত্র উপদেষ্টার দিকে, তখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানালেন যে উপদেষ্টা পরিষদে এই দুইজনের অন্তর্ভুক্তি, তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই, তারা গণ আন্দোলনের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হয়েছেন। কিন্তু তিনি এটাও জানালেন যে উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনীতির সঙ্গে জড়িত, এবং তিনি বললেন যে কারা জড়িত সেই লিস্টও সরকারকে তিনি দিয়েছেন। কদিন থেকেই শোনা যাচ্ছিল এনসিপি উপদেষ্টা পরিষদের কারা রাজনীতি করেন, কারা কোন রাজনৈতিক দলের আশ্রয় নিয়েছেন, কারা সেই আশ্রয় নিয়ে সেফ এক্সিট খুঁজছেন, এরকম তালিকা তৈরি করছে তারা। অবশেষে তারা ঘোষণা দিল যে সেই তালিকাটা সরকারকে জমা দিয়েছেন তারা। তালিকাতে কারা আছে, নাম কি বলছেন, নাম কি বলবেন, সরকার কি সেই নামগুলো প্রকাশ করবে, একটু বুঝিয়ে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম উপদেষ্টা পরিষদের সদস্যদের রাজনীতি নিয়ে কথা। এনসিপি যেমন বলছে যে উপদেষ্টা পরিষদের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আশ্রয় নিয়েছে, শেল্টার নিয়েছে, সেফ এক্সিট খুঁজছে। বিএনপি বলছে যে উপদেষ্টা পরিষদের অনেকেই নিরপেক্ষ না, রাজনীতির সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ করছেন এবং তারা তাদেরকে সরিয়ে দেওয়ার একেবারে স্পষ্ট দাবি তারা জানিয়েছেন। জামাতের পক্ষ থেকেও বলছে যে উপদেষ্টা পরিষদের কেউ কেউ মানে নিরপেক্ষ না, এরকম কথা বলা হচ্ছে। কিন্তু সবথেকে বেশি জোর দিচ্ছে বিএনপি এবং এনসিপি। এনসিপির দুই ছাত্র উপদেষ্টা, মানে এনসিপি বলতে দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে যত বিতর্ক, সেটা তো এনসিপিকে নিয়েই, এনসিপির সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েই বিতর্ক। এরই মাঝে বিএনপির কাছ থেকে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে এই দুই ছাত্র উপদেষ্টা অনেকদিন আগে যখন ইশরাক হোসেনের মেয়র ইস্যু নিয়ে টালমাটাল অবস্থা ছিল, তখনই সেই সময় আগে পরে তারা এই দুই ছাত্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের পদত্যাগ কিংবা তাদেরকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছে। পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল একদিন আগে যে মিটিং করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে, মিটিং শেষে বলেছিলেন যে তিনি রাজনীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে সরিয়ে দিতে বলেছেন। কিন্তু তিনি এটাও মানে এটা স্বীকার করেননি যে কাদের কথা তিনি প্রফেসর ইউনূসকে বলেছেন, সেই নামগুলো তিনি বলতে চাননি। বলেছেন যে আমরা স্পেসিফিক কোনো নাম বলিনি, ব্যাপারটাকে পাশ কাটানোর চেষ্টা করেছেন। কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ব্যাপারটাকে পাশ কাটানোর চেষ্টা একেবারেই করলেন না। তিনি বললেন যে তিনি লিস্ট দিয়েছেন সরকারকে। গণমাধ্যম যেভাবে সেই খবরটাকে উপস্থাপন করছে, সেই শিরোনামটা এরকম: উপদেষ্টা পরিষদে কারা কোন দল সংশ্লিষ্ট প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। নাহিদ ইসলাম কি বলছেন তিনি, একটু বোঝা যাক যে তিনি আদৌ নামগুলো মানে বলবেন কিনা কিংবা বললেন কিনা। উপদেষ্টা পরিষদে কারা কোন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট সেই সব তথ্য প্রধান উপদেষ্টাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এমনটা তিনি বলেছেন ছাত্র উপদেষ্টারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে সরকারের নেই, তারা অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন, ফলে অন্য উপদেষ্টারাও যেমন ছাত্র উপদেষ্টারাও তেমন। তিনি যখন বলছেন যে ছাত্র উপদেষ্টারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি কিংবা আমাদের প্রতিনিধি হিসেবে নেই, গণ আন্দোলনের প্রতিনিধি হিসেবে আছেন, তখন আবার এটাও বলছেন, এভাবে বলছেন যে তারা যদি মানে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হয় তাহলে উপদেষ্টাদের অনেকেই তো রাজনীতির সঙ্গে জড়িত। এই কথা, এই রকম মন্তব্য করে আবার এক ধরনের মানে ফেঁসে যাওয়ার মতো অবস্থাও হয়েছে তার। মানে তিনি তার কথার মাধ্যমেই বলে দিলেন তাহলে তো অনেকেই রাজনীতির সঙ্গে জড়িত। এই কথা বলে তিনি প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে এই দুই ছাত্র উপদেষ্টা তাদের দলের হয়ে কাজ করছে সরকারে। কিন্তু তিনি অন্যরাও রয়েছেন সেটা স্পষ্ট বলেছেন এবং বলেছেন যে এই বিষয়ে সরকারকে বিবেচনায় নিতে হবে। এনসিপি আহ্বায়ক বলেছেন সরকার যখন গঠিত হয় তখন বিভিন্ন দলের রেফারেন্সে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। খুবই স্পেসিফিক একটা জায়গায় তিনি বলেছেন যে মানে এরকম, যদি বিএনপির রেফারেন্সে যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে তিনি বিএনপি হিসেবে আখ্যায়িত করতে চান, জামাতের রেফারেন্সে যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে তিনি জামাতের উপদেষ্টা হিসেবে আখ্যায়িত করতে চান। কিন্তু তাদের রেফারেন্সে যারা উপদেষ্টা হয়েছেন, এমনকি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, তাহলে কি তাকে এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত সেই হিসেবে তিনি মেনে নেবেন? যদি এই মানে তত্ত্বটাই সত্যি হয়, মানে গ্রহণযোগ্য হয়, গ্রহণ করতে হয় যে যখন উপদেষ্টা পরিষদ গঠন হয় তখন বিভিন্ন দলের রেফারেন্সেই এই উপদেষ্টারা এসেছেন, সুতরাং তাদের ওই দলের সঙ্গে এক ধরনের সংশ্লিষ্টতা রয়েছে। প্রধান উপদেষ্টা একমাত্র এই ছাত্র প্রতিনিধিদের রেফারেন্সে এসেছেন এবং তাদের পছন্দেই, অনেকের আপত্তি সত্ত্বেও তাদের পছন্দেই এটা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে কি প্রধান উপদেষ্টা এনসিপির সদস্য, এনসিপি করেন, এটা কি বলা যায় কিংবা এটা কি গ্রহণযোগ্য হবে? কেউ বলবেন যে গ্রহণযোগ্য হবে, কেউ বলবেন যে এনসিপি মূলত কিংস পার্টি এবং 2007-এর 1/11-এর সময় প্রফেসর ইউনূস যে দল নাগরিক শক্তি করার চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টা গঠিত হওয়ার আগেই সেই চেষ্টা যখন আর বাস্তবায়িত হয়নি, তখন তিনি 2025-এ এসে আরেকবার রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় গেলেন এবং সেই দলের নাম রাখলেন এনসিপি, যেটাকে তিনি সরকারের থেকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। এই কারণে এনসিপিকে অনেকেই কিংস পার্টি বলেন। সরকারের বিভিন্ন আচরণেও তাই মনে হয়েছে। বিশেষ করে গত জুলাই মাসে জুলাই পদযাত্রা তারা যেটা করেছে, সেই পদযাত্রায় সরকারের সমস্ত আইন
শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে আনসার পর্যন্ত যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এমনকি নৌবাহিনী সোয়াত পর্যন্ত তাদের নিরাপত্তায় কাজ করেছে। সেই বিশাল কর্মযজ্ঞ প্রমাণ করে যে এনসিপি মূলত সরকারের পৃষ্ঠপোষকতাতেই গড়ে ওঠা একটা দল। তিনি যে যুক্তিটা দিলেন, আবারও বলছি যে বিভিন্ন রেফারেন্সের ক্ষেত্রে রেফারেন্সের ভিত্তিতে যদি ওই উপদেষ্টারা ওই রাজনৈতিক দলের হয়, তাহলে প্রকারান্তরে এটা বলা হয়ে যায় যে এনসিপির তো না, ছাত্রদের প্রতিনিধি রেফারেন্সে যেহেতু প্রধান উপদেষ্টা হয়েছেন প্রফেসর ইউনূস, আমাদের নোবেলজয়ী, আমাদের গর্ব, সুতরাং এক অর্থে পরোক্ষভাবে তিনি এটাও মানে স্বীকার করে নিলেন কিংবা বলে ফেললেন যে তিনিও তাহলে এনসিপির প্রতিনিধি, কিংবা ছাত্র উপদেষ্টা যারা হয়েছেন তিনিও এনসিপির, মানে তারাও এনসিপির প্রতিনিধি। আমরা জানি আসিফ নজরুলও তাদের রেফারেন্সে হয়েছে, সুতরাং আসিফ নজরুলকেও বলা যেতে পারে এনসিপির প্রতিনিধি। এছাড়া যারা হয়েছেন প্রফেসর ইউনূসের রেফারেন্সে যারা হয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা সহ, স্বাস্থ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, এরকম অনেকগুলো, কিংবা উপদেষ্টা পরিষদে সরাসরি না নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অনেককেই প্রধান উপদেষ্টা যেভাবে পছন্দ করে নিয়েছেন, সেই পছন্দটাকেও যদি কেউ এনসিপির পছন্দ কিংবা এনসিপির দলের জন্য তারা কাজ করছে এই অভিযোগ করে, তাহলে সেই অভিযোগ উড়িয়ে দেওয়ার বাস্তবতা আছে কিনা। যাই হোক, নাহিদ ইসলাম কোনো নাম বলেননি, এভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ব্যাখ্যা করার চেষ্টা করে বলার চেষ্টা করেছেন যে ফলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হলে শুধুমাত্র ছাত্র উপদেষ্টাদের নয়, সবার ক্ষেত্রেই বিষয়টি বিবেচনায় আনতে হবে। তিনি বলেছেন, আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি কারা কোন দলের সঙ্গে যুক্ত বা প্রশাসনের ভাগ বাটোয়ারায় জড়িত, এসব বিষয়ে সার্বিকভাবে বিবেচনা করতে হবে। তিনি প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিয়েছেন কারা কোন দলের সাথে যুক্ত। সেখানেই প্রশ্ন আসে, এনসিপির মানে ছাত্রদের রেফারেন্সে যে উপদেষ্টারা হয়েছেন তারা কোন দলের সঙ্গে যুক্ত? প্রশ্নটা অনেক বড় প্রশ্ন। এই প্রশ্নটা যদি বিএনপি এবং জামাত করে বসে, তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়াটা তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। নির্বাচন পেছাতে হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাজনীতিতে তুমুল আলোচনা। দর্শক, এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার তারাই চায়, বা তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টটা নিয়ে ব্যাপক আলোচনা করছে তারাই, যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। এখন একটি গোষ্ঠী ফেব্রুয়ারিতে নির্বাচন কেন চায় না? কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা চাকসুর মতো পরাজিত হবে। সেই পার্টি কারা? বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। হ্যাঁ, এনসিপি নির্বাচনই চায় না, কারণ নির্বাচন হলে এনসিপির অস্তিত্ব থাকবে না। এই জন্য দেখবেন যে বিএনপি হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্ট সামনে এনেছে, এবং বিএনপি ধোঁয়াশাপূর্ণভাবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করছে। একদিকে ইউনূস সরকারের সাথে দেখা করে বলে যে ইউনূস সরকার শুড টার্ন ইনটু কেয়ারটেকার গভর্নমেন্ট, আবার পরের দিন বলে যে না না না, জাস্ট কেয়ারটেকারের রোল প্লে করবে, কেয়ারটেকার মুডে যাবে। তাহলে এখন কোন মুডে? এখন তো কেয়ারটেকার মুডেই আছে। মানে এটা একটা ধোঁয়াশাপূর্ণ বক্তব্য। তা নানানভাবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নাড়াচাড়া করছে বিএনপি, এবং কোন সময় করছে? অবকাশকালীন ছুটির পর, যখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে শেষ মুহূর্তের শুনানি চলছে, মানে খুব শীঘ্রই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রায় হবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোর্টের চূড়ান্ত রায়ের আগ মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার জন্ম দেয়া, যেটা বিএনপি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে করছে, অ্যাম্বিগিউটির মধ্য দিয়ে হলো তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিতে আলোচনায় রাখছে। এটি হচ্ছে ইন্টেনশনাল। এর অর্থ ইউনূস সরকার অধীনে বিএনপি নির্বাচন চায় না। এর আরো দলিল আছে, আমরা সেই দলিল আলাদাভাবে দিব, আলাদা আলোচনায়। ওই যে ইকবাল করিম ভুইয়া যেটা বলেছেন, মিল আছে, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এত সহজ না, চোখ বুঝে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে না। কারণ সরকারেরও উপদেষ্টাদের একটা অংশ পাওয়ার এনজয় করতে চায়। হ্যাঁ, কেউ কেউ ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যেতে চায়, আর কেউ কেউ চায় না। আবার সবথেকে বড় কথা, এখন বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন কার্যত চায় না। দে আর নট সিরিয়াস, উপর বলছে, কিন্তু ভিতরে ভিতরে এমন এমন আলোচনার অবতারণা করছে, এমন এমন টপিকস সামনে নিয়ে আসছে, যার অর্থ দাঁড়ায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপি চায় না। তো দর্শক, এখন আপনি দেখবেন যে রাজনীতিতে হঠাৎ করে ওই যে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গটা এনেছেন, এরপরে এখন এটা নিয়ে তোলপাড়, তুমুল আলোচনা। এনসিপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের অবস্থান ক্লারিফাই করছে, কোর্ট বলছে, অ্যাটর্নি জেনারেল বলছে, প্রধান বিচারপতি বলছে, সাবেক সেনা প্রধানরা বলছেন, আওয়ামী লীগ বলছে, আবার এনসিপি বলছে, জামাত বলছে, চরমোনাই বলছে, সবাই বলছে। সবাই এখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যার যার অবস্থানের কথা বলছে। তো দর্শক, এখন কে কোন অবস্থান নিচ্ছে সহজভাবে বুঝবেন। যারা বলছে যে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার চাই, সেটা বিএনপির মতো ঘুরিয়ে পেঁচিয়ে বলুক আর যেভাবেই বলুক, তারা মূলত ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। যেমন জামাত ইসলামের অবস্থানটা এক্ষেত্রে চমৎকার, যে জামাত এই মুহূর্তে স্পষ্ট করে বলছে যে তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার দাবি তোলেনি, তারা আলোচনাই করেনি। এর মানে কি, জামাত ইসলামী বর্তমান কাঠামোতে এই ইন্টারিম গভর্নমেন্ট, তাদের রোল, তাদের মুড তত্ত্বাবধায়ক সরকার। অতএব তারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুক, এখানে আলাদা কোনো জটিলতা তৈরি দরকার নেই, তাহলে নির্বাচন কয়েক বছর পিছিয়ে যাবে। তো এই জায়গায় জামাত তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে চায় না। তত্ত্বাবধায়ক সরকার পরের নির্বাচনের জন্য, এই মুহূর্তে এই নির্বাচনের জন্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য এখন যেটা আছে ওইটি তত্ত্বাবধায়ক সরকার।
এইটি ইন্টারিম, এইটি তত্ত্বাবধায়ক, এইটি কেয়ারটেকার রোল, কেয়ারটেকার মুড, এটা জামাত স্পষ্ট করেছে। কিন্তু বিএনপি ধোঁয়াশা রেখেছে। আবার এনসিপির অবস্থান, গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের সুযোগ নেই, নাহিদ ইসলাম, এটা খুব রহস্যময়। এর মানে তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। মানে এনসিপির রাজনীতিটা হচ্ছে এখন এইভাবে যে নির্বাচন যত ডিলে করা যায়, অর্থাৎ নির্বাচন ডিলে করার জন্য তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, তবে গণভোটের পরে। এখন সোফার নাহিদ ইসলামদের দাবি হচ্ছে নভেম্বর কিংবা ডিসেম্বরে গণভোট। এর মানে নভেম্বরে গণভোট হলে ডিসেম্বরে তত্ত্বাবধায়ক সরকার, এর মানে আরো 1 বছর নির্বাচনে লেট করো। আর তত্ত্বাবধায়ক সরকার আসলে মানে তত্ত্বাবধায়ক সরকার কোর্টের রায় হবে, রায় অনুযায়ী এটা বিষয়ে একটা ফ্রেমওয়ার্ক তৈরি হবে, তারপরে নতুন সরকার কায়েম হবে, তারা দায়িত্ব নিয়ে কিছু সংস্কার বা নড়াচড়া করবে। আর তত্ত্বাবধায়ক সরকার তো আগের মতো 3 মাস মেয়াদী হবে এটা না, হয়তো বা 6 মাস মেয়াদী হবে। স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকার অধীনে করার একটা সিস্টেম আসবে। তো এই জন্য নির্বাচন নিঃসন্দেহে ডিলে হয়ে যাবে। নির্বাচন এই ফেব্রুয়ারি থেকে 2 মাস 2.5 মাস পেছালে অটোমেটিক্যালি 1 বছর পিছিয়ে যাবে। কিভাবে? তারপরে বলবে যে বৃষ্টির সিজনে নির্বাচন হতে পারে না, এই গরমের মধ্যে নির্বাচনের পরিবেশ নেই, এত বছর পর মানুষ ভোট দিবে, তা যদি রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে হতে হয় না, থাক ওই শীতের দিন আসুক, তার মধ্যে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা চালিয়ে যাই। খেলা দেখিয়ে দিয়েছে জামায়াত, নিজের ফাঁদে পড়ে ছটফট করছে বিএনপি। মাঠে বিএনপির নেতাকর্মীদের চরম হতাশা, ভেঙে পড়া, আশাহত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইউনূস এবং জামায়াত ইসলামের সাথে গতকাল বৈঠক হয়েছে। এই বৈঠকে কি নিয়ে আলাপ করেছে তারা? ইউনূস একটি কথা বলেছেন, প্রশাসন নিরপেক্ষ থাকবে। বিএনপিকে একই আশ্বাস দিয়েছেন যে রদবদল আমার হাতে থাকবে। অর্থাৎ অভিযোগের ভিত্তিতে বোঝা যায় কে কোন পরিস্থিতিতে আছে। আপনার কাছে যখন অভিযোগ নিয়ে আসে কেউ, বা কোনো বিচারপতির কাছে যখন কেউ অভিযোগ নিয়ে যায়, তখন আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন কে কোন পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। যাই হোক, তো এই কথা ব্যাখ্যা করা দরকার আছে। আর ধরেন আপনি একজন ধনী লোক, কেউ একজন আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছে যে পাশের লোক তার সাথে জমি নিয়ে খুব ঝামেলা করছে। আপনি নির্ঘাত ধরে নেবেন তার বাসস্থানের সমস্যা, খুব সহজ। কেউ একজন এসে বলছে তার ঘরে খাবার নাই, আপনি ধরে নেবেন সে অভাবী। তো অভিযোগের ভিত্তিতে বোঝা যায়। তো বিএনপি যখন বৈঠক করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, তখন বিএনপির অভিযোগ ছিল সরকারকে তত্ত্বাবধায়কের আদলে সাজাতে হবে, ইন্টারিম চলবে না। আর অভিযোগ ছিল প্রশাসনে প্রচুর জামায়াত, সব নাকি জামায়াত ইসলামীর লোক সারা প্রশাসনে। অর্থাৎ বিএনপি এটা গেম খেলে বলুক, অথবা ট্রাম্প খেলে বলুক, অথবা জামায়াতকে চাপে রাখার জন্য বলুক, এই ফাঁদে পড়ে গেছে বিএনপি। এখন দেশের মধ্যম শ্রেণীর নেতাকর্মীরা, মাঠ পর্যায়ের ভোটারেরা জেনে গেছে প্রশাসন বিএনপির হাতে নেই। এটা কিন্তু একটা হতাশা। বাংলাদেশের মানুষ ক্ষমতার রাজনীতি পছন্দ করে। আপনি কেউ একজনকে মেরে দিচ্ছেন, নিয়ন্ত্রণ করছেন, ধমকি দিচ্ছেন, মানুষ আপনার কাছে এসে আশ্রয় গ্রহণ করবে, কারণ আপনি নিরাপত্তা দিতে পারবেন, এই জিনিসটি প্রতিষ্ঠিত হয়ে যায়। তো প্রিয় দর্শক, ভিডিওগুলো দেখলেন, জানলেন, বুঝলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এরকম দুর্দান্ত সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।